হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দিচ্ছি। ন্যায়নীতি সম্পর্কে জন রলসের তত্ত্বটি বিশ্লেষণ করো। যদিও আমি জানি তোমাদের পরীক্ষা যেহেতু সম্মুখে, প্রায় তোমাদের সমস্তটাই রেডি হয়ে গেছে, তাও আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা এখান থেকে নিয়ে নেবে। দেখো, ন্যায়নীতি সম্পর্কে জন রলসের তত্ত্বটি বিশ্লেষণ করো। এইভাবে ন্যায়নীতি সম্পর্কে জন রলসের তত্ত্ব বলে লিখবে, তারপরে লিখবে মার্কিন রাষ্ট্রদার্শনিক জন রলস বর্তমান শতাব্দীর উদারনৈতিক রাষ্ট্রচিন্তার একজন অন্যতম প্রবক্তা। তিনি তার এ থিওরি অব জাস্টিসে উদারনীতির আলোকেই ন্যায়নীতি সংক্রান্ত তত্ত্বটি উদ্ভাসিত করেন। রলস তার আলোচনায় অভিনব কৌশল অবলম্বন করেছেন। এক্ষেত্রে তিনি তিনটি পদ্ধতির উদ্ভাবন করেন। এগুলি হল: 1. আদি বা প্রাথমিক অবস্থান, 2 হচ্ছে অজ্ঞতার আড়াল বা অবগুণ্ঠন, 3 হচ্ছে ন্যায় বিচারের স্বচ্ছতা। এইভাবে এবার এই একটাকে এখানে দিয়ে তোমরা পয়েন্টের আকারে লিখবে। ন্যায়নীতি সম্পর্কে প্রথমেই সামাজিক চুক্তি অনুসারে মানুষ পরিচালিত হয়েছে নিজ নিজ স্বার্থ দ্বারা। প্রাথমিক অবস্থায় মানুষ একে অন্যের কাজে আগ্রহী ছিল, তবে তারা যুক্তিহীন ছিল না। রলস মানুষের এই অবস্থা থেকেই নির্মাণ করেন তার চুক্তির ধারণাটি, কারণ তিনি বুঝিয়েছিলেন যে প্রাকৃতিক অবস্থায় মানুষ তার বুদ্ধি শক্তি থেকে একেবারে নিষ্ক্রিয় ছিল না। তারপরে এইভাবে কোটেশন দিয়ে দেবে, আদি অবস্থান হলো তাই এমন এক ধরন যেখানে মানুষের সব কিছুই ছিল কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না। কান্টকে অনুসরণ করে রলস বলেছেন যে মানুষ আগ্রহী ছিল অধিকার, স্বাধীনতা, ক্ষমতা, সুযোগ সুবিধা, আত্মসম্মান প্রভৃতি লাভ করতে। এরপর তোমরা 2 নম্বর পয়েন্টটা দেবে, অজ্ঞতার আড়াল বা অবগুণ্ঠন। রলস দেখিয়েছেন যে প্রাথমিক অবস্থায় অজ্ঞতার আড়ালে থাকার কারণ হল ওই সময় মানুষের মনস্তাত্ত্বিক অর্থনৈতিক বিষয়ের প্রাথমিক ধারণা থাকলেও অসাম্য, বৈষম্য, বিবাদ, সংঘর্ষ প্রভৃতি সম্পর্কে কিছুই তারা বুঝতে চাইত না। অজ্ঞতার আড়ালে নিমজ্জিত থাকার আরও কারণ হল মানুষ তার সামাজিক অবস্থান, শ্রেণীগত মর্যাদা, ব্যক্তির জ্ঞান বুদ্ধি কোনো কিছুই জানার চেষ্টা করেনি। তারপরে দেখো, এইভাবে 3 নম্বর পয়েন্ট দেবে, ন্যায়নীতির বিচারের স্বচ্ছতা। জন রলস আদি অবস্থান ও অজ্ঞতার আড়ালের ধারণা থেকে ন্যায়নীতির স্বচ্ছতা এর ধারণায় এসেছেন। এই নীতির দ্বারা ন্যায্য পাওয়ার বা বন্টনের রূপটি তুলে ধরেছেন। অর্থাৎ তিনি মনে করেন ন্যায় বিচারের স্বচ্ছতার মধ্যে দিয়ে ন্যায্য বন্টনের বিষয়টি প্রতিফলিত হয়। এই বন্টনের ক্ষেত্রে যুক্তি সম্পন্ন ব্যক্তিবর্গ তাদের ইচ্ছা, স্বার্থ, নিজস্ব মনোভাব প্রভৃতির ঊর্ধ্বে অবস্থান করে নীতির রূপায়ণ করবে। তারপর এভাবে লিখবে, রলস ন্যায়নীতির তত্ত্বের আলোচনায় 2টি মূলনীতির উল্লেখ করেছেন। তাহলে এই 2টো মূলনীতি কি, যদি শর্ট কোশ্চেনে আসে তাহলে তোমরা এই 2টো মূলনীতি লিখে দেবে। দেখো, প্রথম নীতি, সকলের জন্য সমান মৌল স্বাধীনতা। স্বাধীনতা বলতে রলস বুঝিয়েছেন প্রত্যেকের ভোটদানের অধিকার, সরকারি পদে নিযুক্ত হওয়ার অধিকার, আইনের অনুশাসনের অধিকার প্রভৃতি। এবং রলস এ ব্যাপারে খুবই দৃঢ়ভাবে বলেছেন যে ব্যক্তির স্বাধীনতাকে সুরক্ষিত করতে না পারলে ন্যায়নীতির কোনো অর্থই হয় না। দ্বিতীয়ত দেখো, দ্বিতীয় নীতি, সকলের জন্য সুযোগ সুবিধার ক্ষেত্রে ন্যায়সম্মত অধিকার। এই নীতি অনুসারে বলা হয়েছে যে সকলের সুবিধার্থে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যগুলিকে বিন্যস্ত করে দেখতে হবে সবচেয়ে কম সুবিধাভোগীদের কিভাবে সর্বাধিক সুবিধাভোগীদের তালিকায় নিয়ে আসা যায়। তাই তার এই নীতি সর্বাধিক নীতি নামে পরিচিত। এরপর দেখবে মূল্যায়ন। রলসের ন্যায়নীতির তত্ত্ব আধুনিককালের রাষ্ট্রবিজ্ঞানের জগতে এক নব উদ্ভাবন। যদিও এটি বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে, তবুও একে একেবারে তাৎপর্যহীন বলা যায় না। তাহলে হচ্ছে এই গেল তোমাদের যে জন রলসের ন্যায়নীতির যে তত্ত্বটা, এটা আমি দিয়ে দিলাম। চেষ্টা করব কালকে আমি তোমাদের আরও 2টো ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দেওয়ার জন্য। আমি বারবার বলে দিচ্ছি যে তোমাদের সমস্ত হয়তো রেডি হয়ে গেছে, যাদের এখনও হয়নি, যাদের দরকার তাদের জন্যই আমি এইগুলো দিয়ে দিচ্ছি। আর হয়তো 2-1টা কোশ্চেনই দিতে পারবো। তোমরা এগুলো করে যেও।
আশা করছি কমন আসবে। দেখো এভাবে তো বলা যায় না যে একেবারেই কমন এসে যাবে, তাও আমি বলে রাখছি যে আশা করছি কমন আসবে, তো তোমরা এগুলো করে নিও। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয়। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।